নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। আজকে সবাই অবগতই আছেন যে আমরা আলোচনা করব ফসফরিক অ্যাসিড, তার মেন্টাল স্পেয়ার, সে একটা হেলদি স্টেট থেকে কিভাবে একটা রোগীতে পর্যবসিত হয়, তার মানসিক ফেজ, যেগুলো আমরা এক একটা ফেজ নিয়ে আজকে একটু ডিপলি আলোচনা করব। সবাই খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুবই উপকৃত আমরা সবাই হব এর দ্বারা, ইনশাল্লাহ। তো ফসফরিক অ্যাসিড আমরা সবাই জানি যে ফসফরিক অ্যাসিডে আমাদের ভীষণ মানসিক অবসাদ, তারপরে শারীরিক অবসাদ এগুলোতে আসে। কিন্তু কেন আসে, কিভাবে আসে, সেইগুলো বলবো, আমরা শুনবো, জানবো। সেটা বলার আগে একটা ছোট্ট একটা কেস আপনাদেরকে বলবো। একটা ছেলে, কম বয়স, সে এসেছিল। এটা কেসটা অ্যাকচুয়ালি বলি, কেসটা আমাদের ভারতবর্ষের এক বিখ্যাত ডাক্তার, ওনারই কেস। তো মাথার বাম পাশে ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাবের অভিযোগ নিয়ে। তো রোগী এসে বলছে যে আমার ব্যথাটা খুবই তীব্র। 1 বছর আগে আমি মেঝে পালিশ করার জন্য ব্যবহৃত কয়েকটা পাথর আমার মাথায় পড়ার পর থেকেই এটা শুরু হয়েছিল। তখন ব্যথাটা তেমন একটা ছিল না, কিন্তু কয়েকদিন ধরে ব্যথাটা খুব তীব্র। মাথার এই জায়গাটায় টিপলে আমার ব্যথা বাড়ে, যদি না টিপে দেয় তাহলে মাঝে মধ্যেই ব্যথা আসে। টিপলে ব্যথা বাড়ে, যদি না টিপে দেয় তাহলে মাঝে মধ্যেই ব্যথাটা দেখা দেয়। তো ডাক্তারবাবু জিজ্ঞেস করছেন যে আপনি তাহলে টিপেন কেন, চাপ দেন কেন? তো বলছে আমি চাপ দিই যে পরীক্ষা করার জন্য যে আমার ব্যথাটা আছে কিনা। তা আপনি কোথায় কাজ করেন? তো রুগী বলছে আমি মেঝে পালিশ করা, আমরা যে ফ্লোর ফ্লোর পালিশ, যেটা আমরা মেঝে 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 পালিশ করার কাজ করি, এবং আমি দিনে প্রায় 12 ঘন্টা ধরে কাজ করি। আমার অ্যাসিডিটি হয়, আমার খিদে ঠিকঠাক হয় না, মাঝে মধ্যে মাথা ঘোরার সমস্যা হয়, দীর্ঘক্ষণ কাজ করলে আমার দুর্বল অনুভব হয়, মাঝে মাঝে আমি এমনকি অজ্ঞানও হয়ে যাই, প্রস্রাবের সময় আমার প্রচুর জ্বালা পোড়া থাকে, পায়ে প্রচুর ব্যথা অনুভব করি আমি। তখন তার সঙ্গে যে এসেছিল রোগীর সঙ্গে, সে বলছে যে ডাক্তারবাবু, এ অনেক চাপ নেয়, বিশেষ করে টাকার ব্যাপারে, খুব চাপ নেয় টাকার ব্যাপারে। তো তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি বিবাহিত? বললো না, আমি বিবাহিত নয়, আমার বয়স মাত্র 21 বছর। তো তার যে অ্যাটেন্ডেন্ট ছিল, তার সঙ্গে যে ছিল, সে বলছে ও বর্তমানে খুব মানসিক চাপে আছে, কারণ ও চায় গ্রামে একটা বাড়ি বানাবে। ওর যে গ্রামে, সেখানে একটা বাড়ি বানানোর ওর ইচ্ছা খুব। ওরা 3 ভাই, আর ও সবার ছোট। বড় দুজনেই বিবাহিত, কিন্তু পরিবারের জন্য তাদের কোনো অবদান নেই, তারা বাইরে থাকে, তারা মাকেও দেখে না। এ কিন্তু সবসময় পরিবারের কথা ভাবে। কিছুদিন আগে ওর ছোট বোনের বিয়ে হয়, এবং সব সময় ওরা যে টাকা ধার করে নিয়েছিল বিয়ের সময়, ওর চিন্তা সেই টাকাটা আমি কিভাবে শোধ করব। তো রোগী তখন বলছে আমার পরিবার ছাড়া অন্য কিছুতেই আমার আগ্রহ নেই, আমি কখনো আমার বন্ধুদের সঙ্গে কোনো আনন্দ করি না, আমি বাইরে যাই না। ও দিল্লিতে থাকে, তো আমার বড় ভাই ভাবি সঙ্গে আমি দিল্লি থাকি। আমি সব সময় আমার মায়ের কথা ভাবি, যিনি ওনার গ্রামের বাড়িতে থাকেন, এবং আমার ভাই ও তার স্ত্রী সব সময় একে অপরের সঙ্গে ঝগড়া করে। তাদের জন্য এবং পরিবারের জন্য এত কিছু করার পরেও তারা আমার মায়ের প্রতি আমার অনুভূতি বুঝতে পারে না। তাই ও এখন দিল্লি ছেড়ে মুম্বাই যাওয়ার কথা পরিকল্পনা করছে, যে সেখানে গিয়ে ও একা থাকবে। তখন ওকে জিজ্ঞেস করা হচ্ছে
তাহলে তুমি কি তোমার পরিবার সম্পর্কে বেশি ভাবো? তো রোগী বলছে, হ্যাঁ, বিশেষ করে মা। আমার মা বেঁচে আছেন, আমি চাই তিনি আমাদের বাড়িতে জীবনযাত্রার মান উন্নত করুক। যদি তিনি আমাদের অবস্থার কোনো পরিবর্তন না দেখে মারা যান, তাহলে আমার জীবন অর্থহীন হয়ে যাবে। এটা কেউ বুঝতে চাইছে না বাড়ির লোকেরা। আমার বাবা অনেক আগেই মারা গেছেন, আমি যখন 5 বছর বয়স ছিল। আমি বাড়ির জন্য সব কিছুই করতে চাই। তো ডাক্তার তাকে জিজ্ঞেস করছে যে তুমি কি তোমার প্রয়োজনে টাকা খরচ করো? তো রুগীটা বলছে, না, আমি দিল্লি থাকি, অথচ আমি কুতুব মিনারের খুব কাছাকাছি থাকি, আমি কোনো সময় কুতুব মিনার দেখতেই যাইনি। এটা আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। আমি আমার কাজ ছেড়ে যাই না কোনোদিন। আমি যদি একদিনের জন্য কাজ মিস করি, তাহলে আমার 600-700 টাকা লস হয়ে যায়, লোকসান হয়। তাহলে দর্শনীয় স্থান পরিদর্শন বা অন্যান্য খরচের জন্য আমাকে টাকা খরচ করতে হবে। সেই কারণে আমি এক্সট্রা খরচ করার ভয়ে আমি কোনো জায়গায় যাই না। তো ওকে জিজ্ঞেস করেছে, আর কিছু তোমার? তো রোগী বলছে, বাড়িতে কেউ দুঃখ পেলে আমি এতে খুব আক্রান্ত হই। আমার মনে হয় যে তাদের খুশি করার জন্য আমার কিছু করা উচিত, না হলে আমার ওই জায়গা থেকে চলে যাওয়া উচিত, না হলে আমার মরে যাওয়া উচিত। আমি সবার খুশি থাকে, আমি সেটা চাই যে সবাই খুশি থাকা দরকার। তো তাকে জিজ্ঞেস করছে, তোমার কি সবসময় মন খারাপ থাকে? রুগী বলছে, হ্যাঁ, আমার সব সময় একা থাকতে ভালো লাগে, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমার। আর যখন আমি একা থাকি, তখন এইসব ভেবে কাঁদি যে আমি সব সময় ভাবি ভবিষ্যতে কি হবে। আমার ভাইয়ের ছেলেমেয়েরা বাড়ছে, তাদের পড়াশোনা, পোশাক, অন্যান্য জিনিসের চাহিদা দিন দিন বাড়তে চলেছে, আর কেউ এ নিয়েই ভাবছে না তাদের কি হবে। টাকার অভাবে তারা পড়াশোনা করতে পারবে না, তাদেরও আমাদের মতো কাজ করে রোজগার করতে হবে, তারাও আমাদের মতো শ্রমিক হবে। তারপর তারা আমাদের দোষ দেবে যে আমরা তাদের জন্য কোনো কিছু ব্যবস্থা করতেই পারছি না। আর তারা বলবে আমাদের বাবা মা আমাদের ভবিষ্যতের জন্য কিছুই করেননি। আমরা তো ইতিমধ্যে আমাদের ভবিষ্যৎ বর্তমান সব নষ্ট করেই ফেলেছি, আমরা তাদের ভবিষ্যৎ কেন নষ্ট করব? এইটাই ছিল রোগীর ভার্সন, ছোট সাক্ষাৎকার। তো অ্যানালিসিস এইখানটায় একটু করাবো আমরা, যে রোগী নিজে থেকে কথা বলতে বেশি চাইছিল না, তার জিজ্ঞাসা করা হলে সে উত্তর দিচ্ছিল। তো সেই কারণে ডাক্তার বলছে, আমি মনে করলাম যে প্রশ্ন না করাই ভালো, বন্ধ করে দেওয়াই ভালো। রোগীর বয়স মাত্র 21 বছর, এবং জীবিকা নির্বাহের জন্য সে শুধু উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে দিল্লিতে এসেছিল। কঠোর পরিশ্রম করে দিনে 600-700 টাকা আয় করত, যা কম ছিল না। এই ছেলেটির আকর্ষণীয় বিষয় ছিল যে তার মা, ভাই এবং তার ভ্রাতুষ্পুত্র ভাইপো এবং তাদের সন্তানদের নিয়ে তার চিন্তা। যখন তার বয়সী অন্যান্য ছেলেরা দিল্লিতে বিভিন্ন উন্মত্ত জীবন, তাদের ঘোরাফেরা উপভোগ করছিল লাইফটা, তখন সে 1 টাকাও খরচ করতো না। এবং সে এটা করছিল কারণ সে গ্রামে একটা বাড়ি তৈরি করতে চেয়েছিল এবং তার পরিবারের জন্য শিক্ষা সঞ্চয়, অর্থ সঞ্চয় করতেছিল শিক্ষার জন্য। এই বয়সে যখন অন্যান্যরা দিল্লি শহরে আনন্দ করছিল, সে কেবল ঘরের মধ্যেই থাকতো, বাইরে যাওয়ার জন্য একদিনও ছুটি না নিয়ে সে ঘরের মধ্যেই থাকতো এবং সব সময় তার পরিবারের কথা ভাবতো সে। যদিও তার ভাইয়ের পরিবারের সাথে থাকতো, তবুও তার উপর অসন্তুষ্ট ছিল, কারণ তারা একে অপরের সঙ্গে সবসময় ঝগড়া করতো, তার ভাই ভাবি দুজনে। সে মুম্বাই চলে যাওয়ার যাওয়ার এবং সেখানে একা থাকার জন্য আরো অর্থের জন্য কাজ করার সে পরিকল্পনা করেছিল, যাতে এক্সট্রা আরো সে ইনকাম করতে পারে, বেশি টাকা ইনকাম করতে পারে। সে কখনো সুখী এবং প্রফুল্ল মেজাজে থাকতো না, সবসময় দুঃখী মেজাজে থাকতো। এবং গ্রামে তার পারিবারিক অবস্থা সম্পর্কে ভেবে, তার গ্রামে পারিবারিক, যেহেতু তার বাড়ি নেই, তার ভালো বাসা নেই, সেই অবস্থা ভেবে সে চিন্তা করে কাঁদতো। তো এখানে কয়েকটা রুব্রিক্স নেওয়া হয়েছে, যে
অ্যাভারেজ অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার, অ্যাভারেজ ফ্রম, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, উদ্বেগ তার শিশুদের সম্পর্ক। হেল্পলেসনেস, ফিলিং অফ, তাকে ফসফরিক অ্যাসিড 30 একটা ডোজ দেওয়া হয়েছিল এবং তার অবস্থার অনেক উন্নতি হলে সে মুম্বাই চলে যায়। 2 মাস পর তার ওষুধ আবার নেওয়ার জন্য দিল্লিতে আসে। এবং দিল্লি পৌঁছানোর পর তার প্রচন্ড জ্বর আসে। সে খুব দুর্বল এবং নিস্তেজ ছিল। জ্বরের জন্য অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরেও খুব একটা উপশম হচ্ছিল না। এমনকি সেই সময়েও তার ভাবি সম্পর্কে চিন্তিত ছিল, কারণ তার ভাবির পেটে একটা টিউমার সদৃশ কিছু দেখা দিয়েছিল, যে কারণে সে খুব চিন্তিত ছিল। দিল্লিতে আসার উদ্দেশ্য ছিল যে ডাক্তারবাবুর কাছ থেকে ওষুধ নেওয়া এবং দিল্লি থেকে মুম্বাইয়ের থেকে দিল্লিতে কিছু সস্তা কাপড় পাওয়া যায় সেগুলো কেনা। এই সময় তার অভিযোগ ছিল যে ঠান্ডা লাগার সাথে সাথে তার ঘুম পাচ্ছে এবং সে হাঁটতে পারছে না। তার মনে হচ্ছে যেন তার মধ্যে কোনো শক্তি অবশিষ্ট নেই। ওই সময় কয়েকটা রুব্রিক্স ছিল যে স্টুপার, ফেভার ডিউরিং, অ্যাভারাইজ, অ্যাংজাইটি, আদার্স কজ। তো রিপিটেড ফসফরিক অ্যাসিড 30 আবার দেওয়া হয়েছে এবং তার সঙ্গে 2 ডোজ দিয়ে দেওয়া হয়েছিল যদি জ্বরটা বাড়ে তবে সেটা দেওয়ার জন্য। যাই হোক, 30 নেওয়ার পরেই তার জ্বরটা 1 সপ্তাহের মধ্যে সে সুস্থ হয়ে গেল এবং সে বম্বে চলে গেল। তো এই ছিল ফসফরিক অ্যাসিডের ছোট কেস। ফসফরিক অ্যাসিড কিভাবে কাজ করলো সেটা আমরা দেখলাম। এবারে ফসফরিক অ্যাসিডের মেন্টাল স্পেয়ার নিয়ে আমরা বিভিন্ন আমাদের যে মাস্টার্স আছে তাদের যে জায়গাগুলো সেইগুলো আমরা দেখব। স্যার আপনার ডিসপ্লেটা স্যার আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, মানে সাইড দিয়ে স্যার আরেকটা আসছে, নিচে স্যার একটা পি দিয়ে একটা আছে প্রেজেন্টেশনের, ওটা যদি ক্লিক করেন তাহলে মনে হয় আমরা পুরোটা দেখতে পেতাম। স্যার হোয়াটসঅ্যাপের পাশে যেটা পাওয়ার পয়েন্টের যেটা আছে এইখানটায় হ্যাঁ হ্যাঁ পি দিয়ে স্যার পাওয়ার পয়েন্টের যে এটা, হ্যাঁ ওটা ক্লিক করলে স্যার আমরা পুরোটা হয়তো দেখতে পেতাম। এটা তো ওটা পুরোটা click চলে গেল এবারে। চলে গেল। হ্যাঁ, স্যার আপনি তাহলে ওটার উপরে স্যার ডাবল ক্লিক করে দেন। হ্যাঁ এখানে স্যার ডাবল ক্লিক করেন তাহলে আমরা পুরোটা। দাঁড়ান। এখন স্যার আমরা পুরো প্রেজেন্টেশনটা, হ্যাঁ এটা, হ্যাঁ স্যার এখন ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ মানে স্যার। ওয়েলকাম। তো আমরা বিভিন্ন মাস্টার্স আমাদের তাদের যে কিছু মানসিক জায়গাগুলো আমরা দেখব। কেন্ট, মানসিক দুর্বলতা হলো ফসফরিক অ্যাসিড রোগী কি বলে, কি করে এবং কি দেখায় তা বিবেচনা করার সময় মনের মধ্যে যে চিন্তা আসে তা। মন ক্লান্ত বলে মনে হয় যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন সে ধীরে ধীরে উত্তর দেয় অথবা কথা বলে না, বরং কেবল প্রশ্নকারের দিকে তাকায়। সে কথা বলতে বা ভাবতে খুব ক্লান্ত। সে বলে, আমার সাথে কথা বলো না, আমাকে একা থাকতে দাও। এই অবস্থা তীব্র এবং দীর্ঘস্থায়ী উভয় রোগেই দেখা যায়। সে মনে মনে এত ক্লান্ত, পুরোপুরি ক্লান্ত। দীর্ঘস্থায়ী রোগে যখন দীর্ঘ অধ্যয়নের ফলে জন্ম নেয়, ব্যবসায়ীদের মধ্যে যখন দীর্ঘস্থায়ী উদ্বেগ, দুর্বল স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে যারা খুব অল্প পরিশ্রমে শিথিল হয়ে যায়, তীব্র রোগে বিশেষ করে টাইফয়েড জ্বরে সে কথা বলতে বলতে বা প্রশ্নের উত্তর দিতে দিতে ঘৃণা করে। সে কেবল তাকায়, অবশেষে সে জেগে ওঠে এবং বলে, আমার সাথে কথা বলো না, আমি খুব ক্লান্ত। সে যা বলতে চায় তা ভাবতে পারে না, প্রশ্নের উত্তর তৈরি করতে পারে না। আরেকটি দুর্বলতা মানসিক অবনতি এবং যেন মেরুদণ্ড তার বন্ধ হয়ে গেছে। প্রতিটি ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে মানসিক লক্ষণগুলি প্রথমেই বিকশিত হয় এবং এই প্রতিকারটি মানসিক থেকে শারীরিক, মস্তিষ্ক থেকে পেশিতে বিস্তৃত হয়। এটি এতটাই আকর্ষণীয় যে মিউরিটিক অ্যাসিডের সাথে আমরা তুলনা করা হয়েছে অনেক জায়গায়। পরবর্তী প্রতিকারে পেশিবহুল যে দুর্বলতা প্রথমে আসে এবং পেশিগুলি তার প্রস্ট্রেশন করার পরে পর্যাপ্ত প্রস্ট্রেশন করার অনেক পরে পর্যন্ত
তার মন পরিষ্কার থাকে। ফসফরিক অ্যাসিডে মন নিঃশেষ হয়ে যাওয়ার পরে তার পেশিগুলি শক্তিশালী বলে মনে হয়, রোগী শারীরিকভাবে সবল বলে মনে হয়, সে বলে যে আমি শারীরিকভাবে ঠিক আছি, কাজ করতে পারি, এমনকি তীব্র ব্যায়ামও করতে পারি, কিন্তু মন আমার ক্লান্ত, মানসিক উদাসীনতা আছে। সে সংখ্যার একটি কলাম যোগ করতে পারে না, সংবাদপত্র পড়তে পারে না এবং চিন্তার ধারা বহন করতে পারে না। পরিস্থিতির সাথে সাথে সে সংযোগ স্থাপন করতে পারে না, সে তার পরিবারের সদস্যদের নাম ভুলে যায়, এমনকি ব্যবসায়ী তার কেরানিদের নাম ভুলে যায়, সে বিভ্রান্তিতে পড়ে। তবুও সে ব্যায়াম করতে পারে, বাইরে যেতে পারে, হাঁটতে পারে, তবে পেশির দুর্বলতা পরে আসবে। ফসফরিক অ্যাসিডেরও প্রচন্ড শারীরিক দুর্বলতা থাকে, পিঠে খুব ক্লান্তি থাকে, পেশিতে খুব ক্লান্তি থাকে, সর্বাঙ্গে খুব ক্লান্তি থাকে। সে পক্ষাঘাত প্যারালাইসিস উইকনেস থাকে তার। পরবর্তীতে সে যৌন শক্তিহীনতা দেখা দেয়, সহবাসে অনীহা, যৌন ইচ্ছা হ্রাস, উত্থান হয় না, আলিঙ্গনের মাঝে লিঙ্গ শিথিল হয়ে যায় এবং সে ক্রিয়াটি শেষ করতে পারে না। ব্যবসায়িক চিন্তার কারণে অসুস্থতা, দীর্ঘস্থায়ী শোক, অপ্রত্যাশিত স্নেহ অথবা প্রিয়জন হারানোর কারণে ভোগা যুবতী মহিলারা কেউ কেউ অন্যদের তুলনায় বেশি তীব্রভাবে কষ্ট পান, কেউ কেউ আরো দার্শনিক বলে মনে হয়। যত্ন, শোক, দুঃখ, বাড়ির জন্য অনুশোচনা বা হতাশ, প্রেমের কারণে অসুস্থতা, বিশেষ করে তন্দ্রাচ্ছন্নতার সাথে অসুস্থতা। সকালের দিকে সকালের দিকে রাতের ঘাম, ক্ষীণতা, রোগী ক্লান্ত, ক্ষীণ হয়ে ওঠে, দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে, মুখ শুকিয়ে যায়, রাতের ঘাম, পিঠে ঠান্ডা ঘাম, পায়ের চেয়ে বাহু, হাতে ঠান্ডা ঘাম বেশি, ঠান্ডা অঙ্গ, দুর্বল রক্ত, সর্দি দুর্বল, শুষ্ক ফাটা কাশি, বুকের সর্দি, যক্ষা ফ্যাকাশে হয়ে যায়, ধীরে ধীরে ক্রমবর্ধমান দুর্বলতা এবং ক্ষীণতা। এবারে আমরা দেখবো হ্যানিম্যান ওনার ক্রনিক ডিজিজে কি বলেছে। হ্যানিম্যান ডিজেকশন, স্যাড, বিষণ্ণতা, দুঃখজনক এবং দুঃখিত এবং উদ্বেগ ভরা, ভয়ে সে অসুস্থ হয়ে পড়তে পারে, অস্থির এবং উদ্বেগে ভরা, সে যে অসুস্থ হয়ে পড়তে পারে, তার রোগ নিয়ে ক্রমাগত চিন্তায় ভুগছে, সে ভবিষ্যতের জন্য দুঃখিত এবং উদ্বিগ্ন। কান্নার প্রবণতা থাকে, যেন ঘরের কথা ভেবে সে কাঁদে, বিষণ্ণ, গম্ভীর, হতাশ, কেবল খোলা বাতাসে হাঁটার সময় যত বেশি সময় ধরে সে হাঁটতে থাকে, কিন্তু বাড়িতে সে ধীরে ধীরে হাঁটে, যে চলে যায় আবার শান্ত হয়ে ওঠে। সারা শরীরে উদ্বেগ এবং অস্থিরতা থাকে, প্রচন্ড উদ্বেগ, বিকেলে তাকে শুয়ে থাকতে হবে, নিপীড়ন বুকের মধ্যে যেন শক্ত হয়ে গেছে, অভ্যন্তরীণ উত্তাপ সহ। এটা 8 ঘন্টা পরে একটা ইয়ে ছিল, ইন্টারনাল হিট একটা সেন্সেশন। আভ্যন্তরীণ উদ্বেগে তাকে কাজ থেকে বিরত রাখে, কথা বলতে তাড়াহুড়ো করে, সে যথেষ্টই দ্রুত কিছু বুঝতে পারে না, অত্যন্ত বিরক্ত, আত্মায় বিষণ্ণ, দেহে ক্লান্ত, ক্রমাগত বিরক্ত এবং কথা বলতে অস্বস্তিকর, নীরব বিরক্তি, সে কথা বলতে পছন্দ করে না, এটা তার জন্য একটা প্রচেষ্টা মাত্র। সে কথা কম বলে এবং প্রশ্নের উত্তর দিতে পছন্দ করে না, কথা বলতে অস্বস্তি থাকে, নিজের উপর অসন্তুষ্ট হয়, নিজেকে তিরস্কার করে, খুব রূঢ়, বিরক্ত, তাকে খুব খারাপ বিরক্তিকর দেখাচ্ছে, সবাই তাকে জিজ্ঞাসা করছে তার কি হয়েছে, সে কেন অসুস্থ ছিল না, সব বিষয়ে সে অনড়, সে সহজেই বিরক্ত, আবেগপ্রবণ হয়ে ওঠে, সামান্য আক্রমণেও সে যেন নিজের উপর আস্থাশীল এবং আবেগপ্রবণ, নীরব, উদাসীন, সে নাকে তার অনেক কিছু ঢুকিয়ে দেয়, উদাসীন, অস্থির, কাজের প্রতি অদম্য, খুব হাসি খুশি, ভালো রসিক এবং প্রফুল্ল প্রাণবন্ত মেজাজ। এই জায়গাটা একটু আপনারা খেয়াল রাখবেন, এই দুটো পয়েন্ট, খুব হাসি খুশি, ভালো রসিক এবং প্রফুল্ল এবং প্রাণবন্ত মেজাজ। খুব হাসি খুশি, প্রায় সে বেশ মজার, সে বেশ কয়েকদিন ধরে অবচেতন ভাবে, হিংস্র ভাবে এবং অতিরঞ্জিত ভাবে নাচতে থাকে। এই জায়গাটা আপনারা একটু মনে রাখবেন, সে বেশ কয়েকদিন ধরে অবচেতন ভাবে, হিংস্র ভাবে এবং অতিরঞ্জিত ভাবে নাচতে থাকে, রাত ছাড়া বা যখন কিছু সে শুয়ে না থাকে।
রাত্রে যখন শুয়ে থাকে তখন বাদে বাকি সমস্ত সময় সে কি করে, সে অবচেতন ভাবে, হিংস্র ভাবে, অতিরঞ্জিত ভাবে নাচতে থাকে। তার ধারণাগুলিকে তাদের সঠিক সংযোগে আনতে পারে না। সে একটি চিন্তা থেকে মুক্তি পেতে পারে না, তার সাথে যুক্ত অন্যান্য চিন্তাগুলি তার ভেতরে আসে না। সে কথা বলার সময় সঠিক শব্দ খুঁজে পাচ্ছে না, এটা 2 ঘন্টা পরে প্রুভ হয়েছিল। সে একা থাকতে সাহস পায় না, অন্যথায় সে চিন্তার শূন্যতা এবং অজ্ঞানতায় পড়ে যায়। ধারণার অভাব এবং মনের দুর্বলতা, চিন্তা করার সময় তার মাথা ঘোরা শুরু হয়। অলস, নিজের নিস্তেজ মন, স্থিতিস্থাপকহীন, কল্পনা শক্তিহীন, এমনকি মনোরম মানসিক কাজের জন্য অপ্রয়োজনীয়। পড়ার সময় তার মনে হাজারো চিন্তা, হাজারো ভিড় করে, সে কিছুই বুঝতেই পারছিল না। সে যা পড়ছিল তার কাছে তার অন্ধকার মনে হচ্ছিল এবং তৎক্ষণাৎ সবকিছু ভুলেই গেল। সে অনেকদিন ধরে যা জেনেছিল তার মনে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। ইন্দ্রিয়ের ভ্রম, সে যেন ঘড়ির কাঁটার শব্দ শুনতে পেল এবং অথবা তার যেন দিগন্ত থেকে পড়ে থাকা উঁচু জিনিসগুলো তার কাছে ছুটে আসছে। হ্যানিম্যানের ক্রনিক ডিজিজ থেকে আমরা দেখলাম। এবারে আমরা ডক্টর ফাটকের চুপচাপ কথা বলতে অনিচ্ছুক অথবা তাড়াহুড়ো করে কথা বলা, উদাসীন সবকিছুর প্রতি, উদাসীন প্রতিকূল পরিস্থিতির সাথে অসম লড়াই থেকে, মানসিক এবং শারীরিক অথবা ক্লান্ত, ডায়রিয়া বা ঘাম ঝরানোর প্রবণতা সহ, ধীর গতিতে ধরা, তার ধারণা সংগ্রহ করতে পারে না, শব্দ খুঁজতে থাকে, দুর্বল স্মৃতিশক্তি, স্থির এবং হতাশ, কথা বলতে বলতে ঘৃণা, অনিচ্ছা সত্ত্বেও তার ধীরে ভুলভাবে সংক্ষিপ্ত উত্তর দেয়। জীবন পরিবর্তনের সময় হিস্টিরিয়া, কান্না প্রবণতা সহ গৃহের প্রতি অনীহা, হালকা প্রলাপ সহজেই জাগ্রত, মস্তিষ্কের দুর্বলতা, হতাশা, ভবিষ্যতের ভয়, নিজের অবস্থা নিয়ে চিন্তিত। ডক্টর বরিক এই রেমেডিতে সাধারণত অ্যাসিড মানে দুর্বলতা একটা খুব স্পষ্ট, যা স্নায়বিক ক্লান্তি তৈরি করে, প্রথমে মানসিক দুর্বলতা, পরে শারীরিক দুর্বলতা। ফসফরিক অ্যাসিডের ক্রিয়াকলাপের জন্য একটি উপযুক্ত মাটি হলো তরুণদের মধ্যে পাওয়া যায়, যারা দ্রুত বৃদ্ধি হয় এবং যারা মানসিক এবং শারীরিকভাবে অতিরিক্ত পরিশ্রম করে। যখনই তার সিস্টেমে তীব্র রোগ, অতিরিক্ত শোক, দুঃখ, গুরুত্বপূর্ণ কোনো তরল হ্রাসের ধ্বংসাত্মক প্রভাবের সংস্পর্শে আসে, তখনই আমরা এমন অবস্থার সম্মুখীন হই। এটা এর জন্য দায়ী পাইরোসিস, পেট ফাঁপা, ডায়রিয়া, ডায়াবেটিস, পেরিস্টেলের প্রদাহ, অঙ্গ আমাদের কোনো অঙ্গে কেটে গেলে সেখানে নিউরোসিস, টাইফয়েডের রক্তক্ষরণ, ক্যান্সারের ব্যথা উপশমের কার্যক্রম। অ্যালেনের এনসাইক্লোপিডিয়াতে কি দেখছে? অ্যালেনের এনসাইক্লোপিডিয়াতে হচ্ছে প্রথমে আবেগপ্রবণ, 40 ফোঁটা থেকে 30 গ্রাম পর্যন্ত গ্রহণের সময় যে অনুভূতি অনুভূত হয়েছিল তা ছিল মাঝারি অ্যালকোহলযুক্ত উদ্দীপনার সাথে অনুভূতি। সামনের অংশে হালকা ব্যথা ছিল মাথার এবং একটা ছিল উচ্ছ্বাস, কিছুটা আরামদায়ক অনুভূতি ছিল। যখন বেশি মাত্রায় ওষুধটা গ্রহণ করলো তখন তন্দ্রাচ্ছন্নতা, শুয়ে পড়ার প্রবণতা এবং মানসিক শ্রম করতে অনিচ্ছা অনুভূত হতো। এভাবে কয়েক ঘন্টা চলতে থাকে। প্রাণবন্ত মেজাজ কখন হয়? 24 ঘন্টা পরে। 24 ঘন্টা পরে তখন হয় প্রাণবন্ত মেজাজ, খুব প্রাণবন্ত এবং ঘন ঘন বেশ ছেড়ে দেওয়া, খুবই প্রাণবন্ত এবং হাস্যরসাত্মক। সে পাগল হয়ে যায় আর সামান্য বিরক্তিতে সে উত্তেজিত হয়ে পড়ে। সে বেশ কয়েকদিন ধরে রাতের বেলা ছাড়া শুয়ে না থেকে অজ্ঞান হয়ে হিংস্র ভয়ে উন্মত্ত ভাবে নাচছে এবং আভ্যন্তরীণ অস্বস্তি। সে কয়েকদিন ধরে রাতের বেলা শুয়ে না থেকে অজ্ঞান হয়ে হিংস্র ভাবে এবং উন্মত্ত ভাবে নাচছে, আভ্যন্তরীণ অস্বস্তি। তাকে কাজে বাধাগ্রস্ত করেছিল। সে যেন বাড়ির জন্য দুঃখের কারণ, ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন সে সবসময় থাকে। খোলা আকাশে হাঁটার সময় কেবল দুঃখী, আন্তরিক, নিরুৎসাহিত। সে যত এগিয়ে যায় তত তা বৃদ্ধি পায় এবং ঘরে তা ধীরে 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 অদৃশ্য হয়ে যায়। মানে ঘরে ঢুকলে সে ভালো হয়ে যায়। এটা ছিল তার প্রাণবন্ত হয়ে ওঠে। তার বিষণ্ণতা, আতঙ্ক, প্রচন্ড উদ্বেগ ছিল। 3য় দিনের বিকেলে শুয়ে পড়তে সে বাধ্য হয়েছিল। সারা শরীরে উদ্বেগ, অস্থিরতা। তিনি ক্রমাগত অসুস্থতা সম্পর্কে অভিযোগ করছিলেন। তাকে খুব খারাপ বিষণ্ণ দেখাচ্ছিল। সবাই তাকে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, সে অসুস্থ নয়,
খুবই রূঢ়, খিটখিটে খিটখিটে, নিজের উপর অসন্তুষ্ট, নিন্দিত, অত্যন্ত খিটখিটে, বিষণ্ণ মেজাজ, বুদ্ধিজীবী, কথাবার্তায় তাড়াহুড়ো, সে যথেষ্ট কিছু করতে পারে না, পড়ার সময় হাজারো চিন্তা মাথায় আসে, কিছু বুঝতে পারে না, যা পড়ে সেগুলো ভুলে যায়, তৎক্ষণাৎ ভুলে যায়, সে দীর্ঘদিন ধরে যা জেনেছে তা মনে রাখা কঠিন হয়ে পড়ে, সে তার ধারণা হারিয়ে ফেলা, মনের দুর্বলতা ভাবতে ভাবতে তার মাথা ঘুরতে থাকে, সে চিন্তা ভাবনা সঠিক ক্রমে সংগ্রহ করতে পারে না, অলস, নিস্তেজ, ভারসাম্যহীন মন, কল্পনাহীন, এমনকি মনোরম মানসিক কাজের প্রতি তার অনীহা, সে অনিচ্ছাকৃতভাবে কথা বলে, বিরক্তি কথা বলে, সে কম কথা বলে, অনিচ্ছা সত্ত্বেও প্রশ্নের উত্তর দেয়, কথা বলতে অনীহা, তার বুদ্ধি প্রভাবিত হয়েছিল, ক্রমাগত উদ্বেগ, অনীহা, সে একা থাকতে পারে না, সকালে তার চিন্তা ভাবনা হারিয়ে ফেলে এবং অজ্ঞান হয়ে যায়। এর আগে পর্যন্ত আমরা দেখলাম, অ্যানালিসিস এবারে যাই, সবকটা জায়গায় আমরা দেখলাম সে মানসিকভাবে অবসাদ, নিস্তেজ, ভারসাম্য, কিন্তু ডক্টর হ্যানিম্যান এবং অ্যালেনের এনসাইক্লোপিডিয়াতে আমরা দেখলাম দুটো রুব্রিক্স এখানে খুব ভালো, যে সে খুব হাসি খুশি, ভালো রসিক, প্রাণবন্ত মেজাজ এবং খুব বেশ মজার, সে বেশ কয়েকদিন ধরে অবচেতন ভাবে, হিংস্রভাবে, অযৌক্তিকভাবে নাচছিল এবং রাত ছাড়া শুয়েছিল না। তাহলে ফসফরিক অ্যাসিড এই জায়গায় আমাদের সকল শিক্ষকই এর প্রতিকারের উদাসীন, বিষণ্ণ, আশাহীন অবস্থার কথা বলেছিলেন। কেবল হ্যানিম্যান এবং অ্যালেন তার প্রফুল্লর কথা, অবস্থা লিখে গেছেন। প্রাণবন্ত এবং প্রাণবন্ত মেজাজ, অচেতন মৃত্যু এবং উচ্ছ্বাসের অবস্থা। প্রতিটি প্রতিকারের, প্রতিটি ওষুধের আমরা কি দেখি, তার শুরু থেকে তার সুস্থ জীবনযাত্রার অবস্থা, তার স্বাস্থ্যগত অবস্থা থেকে একজন ব্যক্তি কখন সে অসুস্থতায় পতিত হয় সেটা আমরা জানবো। আমাদের রোগীর ক্ষেত্রে অসুস্থতার একটা মধ্যম পর্যায়ে শুরু হয়, কিন্তু তা এই 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 ওষুধের সম্পর্কে আরো ভালোভাবে বোঝার জন্য ফসফরিক অ্যাসিড একটি সুস্থ অবস্থা থেকে যেখানে সে জীবন উপভোগ করে, সেটা কি কি, সে হলো খুব ভিভাসিয়াস, প্রাণবন্ত, চেয়ারফুল, প্রফুল্ল, খুব অ্যাফেকশনেট, খুব স্নেহপূর্ণ, সে গান গাইতে পারে, নাচতে পারে। এই অবস্থায় থাকার পরে সে অনুভব করে যে সে তার জীবনকে সে সর্বোত্তম, সব থেকে বেশি উপভোগ করছে, সমাজের সীমানা ছাড়িয়ে সে এই অবস্থায় চরমভাবে জড়িত হয়ে যায়। এই সময় সে তার উচ্ছ্বাস অনুভব করে, উচ্ছ্বাস অনুভব করে এই সময় সে একটা তার ডেলিউশন, ফ্লোটিং ইন এয়ার, ভাসমান বাতাস তার ভিতরে, এই আনন্দ উপভোগের সময় সে যেটা এটি তার জীবনের সেরা মুহূর্ত এবং সে প্রচুর সুখের আশা করে, তার মনে হয় যেন সে এক অন্য জগতে আছে, সে এক অন্য জগতে আছে। হ্যানসিস রিডিং অন এক্সাইটমেন্ট, রিডিং অন হোয়াইল, সে যখন খুব উত্তেজিত যখন হয়, যখন সে পড়ে, সে যত বেশি উপভোগ করে তত বেশি তার চারপাশের কোনো কিছু না ভেবেই অভিনয়ে সে জড়িয়ে পড়ে। ড্যান্সিং আনকনসাস, এই এই জায়গাটা হচ্ছে, দেখুন, এই আপনি যদি শুধু ড্যান্সিং দেখেন, এখানে প্রায় আমাদের 52টির মতো ওষুধ আছে, কিন্তু যখন দেখেন আনকনসাস ড্যান্সিং, অনলি সিঙ্গেল রুব্রিক্স সম্ভবত এটা, এবং এটা অ্যাসিড ফসেরই একটা অচেতন অবস্থায় দেখা যায়। নৃত্যের মধ্যে কি থাকে, আমরা নাচের মধ্যে দেখি একটা মনমুগ্ধকর, একটা ছন্দময় নড়াচড়া, যা মিউজিকের সাথে সাথে তাল মিলিয়ে একটা প্যাটার্ন তৈরি করে। যখন একজন ব্যক্তি তার উত্তেজনা, আবেগ থেকে লাফিয়ে লাফিয়ে ওঠে, তখন একটি সঙ্গীতের সাথে নাও করা যেতে পারে। অচেতনতা মানে হলো তার চারপাশে কি ঘটছে সে সম্পর্কে সচেতনতার অভাব। অন্য অর্থে এটি তার নিজের সম্পর্কেও সচেতনতা হারানো। একজন ব্যক্তি যখন এত তীব্রভাবে কোনো কাজে জড়িত হয়,
যে মনে হয় সে ভুলে যায় তার চারপাশে কোনো পরিবেশ আছে, সেটা সে ভুলে যায়। তিনি কেবল নিজের সেই সত্তাতেই থাকেন। অধিকন্তু এটি এমন একটি উচ্চতর অনুভূতির দিকে পরিচালিত করে যে সে এমনকি নিজেকেও ভুলে যায়, অর্থাৎ এমনকি তার নিজের সীমাও ভুলে যায়। এই রুব্রিক্সে আমরা ফসফরিক অ্যাসিড ওই একমাত্র ওষুধ যা আমরা অনুমান করতে পারি যে জীবনের যে কোনো কাজে জড়িত থাকার সময় তা সে কোনো যে জীবনের উদ্দেশ্য বা কোনো আনন্দ বা নিজের প্রয়োজনে যে কোনো কারণেই হোক, সে এত তীব্রভাবে অনুসরণ করার পর্যায়ে চলে যায় যে সে অতিরিক্ত উপভোগ করে, নয়তো অতিরিক্ত ক্লান্তির অবস্থায় চলে যায়। উভয় অবস্থাতেই এই রোগের দিকে পরিচালিত সে করবে। তাহলে আমরা তার জীবনের বিভিন্ন পর্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমে অতিরিক্ত ভোগের এই অবস্থাটা নিয়ে আলোচনা করা যাক, যে কিভাবে সে জীবনকে উপভোগ করে। এই অবস্থায় আমরা দেখি যখন তার চারপাশের পরিস্থিতি সম্পর্কে তার সচেতনতার অভাব থাকে, তখন তার নিজের বিবেক তাকে অন্যদের প্রতি তার কর্তব্যের কথা মনে করিয়ে দেয়। সে অনুভব করে যে সে কেবল নিজের আনন্দের সাথে জড়িত এবং সে তার পরিবারের সদস্যদের যত্ন নিচ্ছে না। তার ভেতরের কণ্ঠস্বর তাকে বলে যে সে নিজের জীবন উপভোগ করতেই ব্যস্ত, অন্যদের জন্য তো সে কিছু করছে না, যা ঠিক নয়। এর ফলে কি হয়? অ্যাংজাইটি কনসেন্টস অ্যাংজাইটি অফ মাস্টারবেশন আফটার, এটা উদ্বেগের বিবেক। হস্তমৈথুনের পরে একটা উদ্বেগ। হস্তমৈথুন কি? হস্তমৈথুন একটা যৌন আনন্দের প্রক্রিয়া, যেখানে যৌনাঙ্গের ম্যানুয়াল উদ্দীপনার একটি প্রক্রিয়া। মানুষ একে অপরের জন্য বেঁচে থাকে আমরা। তো যখন আত্ম আনন্দের জন্য অথবা আত্ম আনন্দের জন্য কিছু করা হয়, তখন আমাদের বিবেক আমাদের আর তা করতে দেয় না অনেক। এই রুব্রিক্সে আমরা কেবল দুটি প্রতিকার, অ্যাম্ব্রাগ্রেসিয়া এবং ফসফরিক অ্যাসিড আছে। তো এর অর্থ হলো যে আত্ম উপভোগের প্রক্রিয়ার সময় বিবেকের কথা শোনে এবং চিন্তিত হয়ে পড়ে। অ্যাম্ব্রাগ্রেসিয়াতে কি হয়? অ্যাম্ব্রাগ্রেসিয়াতে হয় যে একজন আনন্দময় মানুষ যার কর্তব্যের কোনো কমতি নেই, সে তার জীবনকে পুরোপুরি উপভোগ করে যখন সবাই তাকে তার সীমা অতিক্রম করতে দেখে, এবং এই অবস্থা থেকে সে বেরিয়ে আসার অক্ষমতা সম্পর্কে কথা বলতে দেখে, তখন সে চিন্তিত হয়ে পড়ে। এটি তার চরম একটা বিব্রতকর পরিস্থিতি করে ফেলে, এবং তারপর সে পরিবেশ থেকে এড়িয়ে চলার চেষ্টা করে যাতে তার দুর্বলতা প্রকাশ না পায়। আচ্ছা, এই জায়গায় আমরা যদি কিছু রুব্রিক্স দেখি, রিভিলিং ডিউটি, নো সেন্স অফ ডিউটি, light aversion to chance, delusion clear everything is true, fear observed of condition being, fear opinion of others। তো এই জায়গাগুলোতে দেখার ফলে ফসফরিক অ্যাসিডের নাম এই রুব্রিক্সে সাধারণত নেই, কিন্তু এর আনন্দের মধ্যে ফসফরিক অ্যাসিড নেই। সে কেবল পরিস্থিতিতে বিস্তারিতভাবে পড়ে না, আনন্দের অবস্থায় থাকাকালীন সে অজ্ঞান হয়ে পড়ে যায় এবং সে আনন্দের সেই অবস্থায় থাকার বাইরে, ক্ষমতার বাইরে চলে যায়। তার বিবেক এখন চিন্তিত এবং কিভাবে আবার স্বাভাবিক হওয়া যায়, সেই অবস্থায় ফিরে আসা যায়। সেখানে অ্যাম্ব্রাগ্রেসিয়া কি করে? অ্যাম্ব্রাগ্রেসিয়া সেই অবস্থায় ফিরে এসে তার পরিবারের সাহায্য করতে পারে। কিন্তু ফসফরিক অ্যাসিডে এই উপভোগের কার্যকলাপের সম্পূর্ণরূপে আগ্রহ হারিয়ে ফেলে এবং তার কর্তব্য অবহেলা করায় সে খারাপ বোধ করে, যে আমি আমার কর্তব্য পালন করতে পারিনি। তার নিজের একটা অনুতাপ সৃষ্টি হয় এবং সে বোধ করে, এবং সে এই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। ইনডিফারেন্স পিউবার্টি ইন, মোরস পুবার্টি ইন। বয়ঃসন্ধি হলো আমাদের একটি সূচনা সময়কাল,
একজন ব্যক্তি তার যৌন অঙ্গ সম্পর্কে সচেতন হন এবং এই সময়কালে সে নিজের দিকে তাকায়, নিজের প্রতি তার আরো আকৃষ্ট হয়। সে সুন্দর সুন্দর পোশাক পরে, তার শরীরকে এমন ভাবে বজায় রাখে যাতে সে আকর্ষণীয় দেখায়। যদিও জীবন উপভোগ করার ক্ষেত্রে ফসফরিক অ্যাসিডে হস্তমৈথুন পর্যায়ে চলে গেছে, তবুও যখন তার নিজের বিবেক জাগ্রত হয় তখন সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং এই পর্যায় থেকে বেরিয়ে আসার জন্য আমাকে কিছু করতে হবে, এখান থেকে ফিরতে হবে আমাকে, তাড়াহুড়ো করে সে। তৎক্ষণাৎ তার অগ্রাধিকার আনন্দ থেকে তার ঘরে পরিবর্তন করে। এই জায়গাতে তার ঘরে যখন তার আনন্দের যে ফেসটা, সেখান থেকে সে কি হয়, অন্যদের জন্য দায়িত্ব করার জন্য সে তার হোম সিকনেসে ফিরে আসে। হোম সিকনেসে আমরা অ্যামব্রাগেসিয়াতে দেখি তার গৃহবন্দিতা নেই, গৃহবন্দিতার কারণে অসুস্থতা নেই। তাই অ্যামব্রাগেসিয়া কেবল আশেপাশের মানুষদের এবং তাদের দ্বারা তার অবস্থা পর্যবেক্ষণ করা এবং তার কার্যকলাপের উপর তাদের মন্তব্য সম্পর্কে উদ্বিগ্ন, যে তারা কি বলছে। যখন তার এই দুর্বলতাগুলি প্রকাশ পায় তখন সে নিজে অনুভূত করে যে সবাই তার ত্রুটিগুলো দেখছে এবং সে খুব সচেতন হয়ে ওঠে। সেই সময় সে লোকদেরকে এড়িয়ে চলার চেষ্টা করে। তারপর তার মনে হয় যে তার আনন্দের সেই স্তরে যাওয়া উচিত হয়নি যেখানে সবাই তার দুর্বলতাগুলি সম্পর্কে সচেতন হয়ে ওঠে। হস্তমৈথুনের পর এই সময় ফসফরিক অ্যাসিডে কিন্তু উদ্বিগ্ন হয়ে ওঠে, কারণ হস্তমৈথুন এমন একটা প্রক্রিয়া যখন একজন ব্যক্তি সে নিজের আত্ম আনন্দে লিপ্ত হয় এবং তার পরিবারের সাথে তার সংযুক্তির কারণে সে কি হয়, সে বিচলিত হতে পারে এবং বিচলিত হওয়ার সাথে সাথে সে চিন্তিত হতে শুরু করে। তখন তার কি মনে হয়, তখন তার মনে হয় যে অ্যাংজাইটি ওয়ার্কিং অন, অ্যাংজাইটি আদার্স ফর, অ্যাংজাইটি চিলড্রেন্স অ্যাবাউট হিজ, অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট হিজ। তখন তার উদ্বেগ জেগে ওঠে, তখন তার শিশুদের সম্পর্কে, তার বাচ্চাদের সম্পর্কে তার উদ্বেগ তৈরি হয়, অন্যদের সম্পর্কে তার অ্যাংজাইটি তৈরি হয়। এই সময়কালে সে একমাত্র বিশ্রাম ও তার উদ্বেগকে আরো বাড়িয়ে তোলে এবং যদি সে তার পরিবারের জন্য কিছু করে তবে তো স্বস্তি বোধ করে, আর যদি কিছু না করতে পারে তখন তার আরো অ্যাংজাইটি, আরো অস্বস্তি বেড়ে যায়। তো এই সময় সে তখন তার কেবল পরিবারের অবস্থার উন্নতির কথা ভাবে, কারণ সে তার আনন্দের জন্য অনেক সময়, অনেক অর্থ নষ্ট করে ফেলেছে অলরেডি। সে মনে করে খুব কম সময় বাকি আছে আমার, যে আমাকে দ্রুত কিছু করা উচিত যা তার পরিবারকে সমস্ত বস্তুগত আনন্দ ফিরিয়ে দিতে পারে। এই সময় সে তার বিভিন্ন সময়কালে নিজের ভরণ পোষণ প্রয়োজনের জন্য সামান্য কিছু করলেও সে অস্বস্তি বোধ করে এবং পরে সে অস্বস্তি ও চিন্তিত হয়ে পড়ে। তার এই সময় কি হয়, অ্যাংজাইটি ইটিং আফটার, সে দুশ্চিন্তা খাওয়ার পরে হয়, সে খাওয়ার পর অস্বস্তিকর, ডিসকমফোর্ট ইটিং আফটার, সে খাওয়ার পরে অস্বস্তি বোধ করে। অ্যাগ্রিভেশন, তার খাওয়ার পরে তার বিভিন্ন জিনিসের অ্যাগ্রিভেট করে। খাওয়া এমন একটা, দেখুন, খাওয়া এমন একটা জিনিস যেখানে একজন ব্যক্তি নিজের জীবিকার জন্য কিছু গ্রহণ করে যাতে সে সুস্থ জীবনযাপন করতে পারে, কিন্তু যখন তার বিবেক তাকে সর্বদা বলে যে সে খাওয়ার সীমা ছাড়িয়ে তার জীবন উপভোগ করছে, তখন সে অস্বস্তি বোধ করে এবং সে মনে করে যে তার নিজের জন্য কিছু করা উচিত নয়। তার কার জন্য করা উচিত? পরিবারের জন্য কিছু করা, তার আদার্সের জন্য কিছু করা উচিত। এই সময় সে কি করে, এই সময় সে কি হয় যে সে ইটিং রিফিউজ টু ইট, সে খেতে অস্বীকার করে। সে তার কর্মকাণ্ডে সম্পূর্ণরূপে তার পরিবারের মঙ্গলের দিকে মনোনিবেশ করে, নিজের জন্য কিছু না করে যাতে ভবিষ্যতে তার উপর যারা নির্ভরশীল আছে তাদের আত্মজড়িত থাকার কারণে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে এটা সবসময় ভাবে। এই সময় কি হয়, তার ভবিষ্যৎ নিয়ে একটা উদ্বেগ, একটা লোভ থাকে। এই রুব্রিক্সে অ্যাভারাইজ অ্যাংজাইটি অ্যাবাউট ফিউচার অ্যাভারাইজ ফর্ম, এই রুব্রিক্সে আমরা মোস্ট প্রবাবলি 5টা ওষুধ দেখি। তার মধ্যে 3টে রুব্রিক্সে আমরা রয়েছে ভ্রম, ডিলিউশন, পুওট হিজ, ব্রায়ানিয়া, নাক্সফামেগান, সোডিনাম।
এটি ইঙ্গিত দেয় যে দরিদ্র হওয়ার অনুভূতি, যার কারণে তারা লোভী হয়ে ওঠে, ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে এবং তারা ভয় পায় যে যদি এই দরিদ্র অবস্থা আরো বৃদ্ধি পায় তাহলে তাদের ভবিষ্যতে কি হবে। ফিয়ার অফ পভার্টি। এই জায়গায় একটা ওষুধ যেটা ফিয়ার অফ পভার্টির স্ট্যানাম মেটালিকাম মোটামুটি হচ্ছে একজন লেজি পার্সন। সে একজন অলস, যে তার ভাগ্যের উপর ব্যাপকভাবে নির্ভর করে স্ট্যানাম, এবং তার জীবনকে আরো উপভোগ করার চেষ্টা করবে, এবং সে অনেক কিছু না করে যখন কিছু অপ্রীতিকর ঘটনা তার ঘটবে তখন সে নিজেকে দুর্ভাগা মনে করবে যে আমি দুর্ভাগ্য, এটা আমার দুর্ভাগ্য, এবং সে সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে সেখান থেকে। তারপর সে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কারো দ্বারা সম্পূর্ণরূপে বহন করতে চায়, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড শোল্ডার ওভার ইট। তো তারপর সে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য কারো দ্বারা সম্পূর্ণরূপে বহন করতে সে আশঙ্কা করে যে সে এই দুর্ভাগ্যজনক অবস্থা আরো যেন বৃদ্ধি না পায়, এবং এভাবে তার একটা পরিণতি তৈরি হয়। সে কি করে, সবসময় একটা ফিউচার সম্পর্কে তার ভয় থাকে, সে পভার্টি হওয়ার ভয় থাকে, সে এখান থেকে সে কারোর কাছে হেল্প করে, সাহায্য চায়, প্রার্থনা করে, সে তার অলসতা নিয়ে থাকে, লেজিনেস। দরিদ্র এবং দারিদ্র এই বিভাগে ফসফরিক অ্যাসিড কিন্তু নেই। সে যাই করে না কেন তার কারণ হলো তার উদ্বেগ। সে দরিদ্রতার ভয় করে না, তার অ্যাংজাইটি হচ্ছে আসল ফসফরিক অ্যাসিডের। সে তার উদ্বেগ কি নিয়ে, তার সন্তানদের নিয়ে, তার উপর যারা নির্ভরশীল তাদেরকে নিয়ে। সে অন্যদের কথা অত ভাবে না। সে কঠোর পরিশ্রম করে যাতে তার জন্য সে যাদেরকে দায়ী মনে করে এবং তারা তার আনন্দের কারণে কষ্ট যেন না পায়। ক্লান্ত হলেও সে তার কাজ ছেড়ে দেয় না, এক মুহূর্তের জন্য সে বিশ্রাম নেয় না। এই সময় তার একটা থাকে, ডিলিউশন। বেড, touch the bed when lying as if she did not. Delusion, standing on. Delusion, standing on bed were titled and she was standing on her head as if. Delusion, walking air on air walks. সে মনে করে মাথা উঁচু করে দাঁড়ানো বা দাঁড়িয়ে থাকা, এই যে রুব্রিক গুলো অ্যাকচুয়ালি এগুলো বলি, এটা হলো তার সন্তানদের এবং বাড়ির জন্য তার কঠোর পরিশ্রমকে দেখানো হয়। মাথার উপর দাঁড়িয়ে থাকা মানে হচ্ছে আপনার শরীরের যে ভারসাম্য আমাদের থাকে সেটা শুধু আপনার মাথার উপর। এই অবস্থানটি যোগব্যায়ামের একটি অবস্থান, যার জন্য প্রচুর প্রচেষ্টা এবং অনুশীলনের প্রয়োজন হয়। এই অবস্থানটি বজায় রাখা মোটে সহজ নয়। আর দ্বিতীয়ত এর একটি হলো যে এটি বিছানার উপর দাঁড়িয়ে আছেন, হেলে থাকা বিছানায়, এর ফলে অবস্থানটি থাকা একটি বজায় রাখা আরো আমি একটা সিস্টেমকে মেনটেন করে তার ভারসাম্য বজায় রাখা, এটা ভীষণ একটা কঠিন হয়ে পড়ে। ডিলিউশন, ওয়াকিং এয়ার অন ওয়াক্স। আকাশে হাঁটা। আকাশে হাঁটা কি? আকাশে হাঁটা মানে বলি যে আমরা সামনের দিকে হাঁটি তখন কি সে হাঁটি, তার জন্য মাটি দরকার হয়, মাটির প্রয়োজন, মাটিতে আমরা সহজে হাঁটতে পারি। আকাশে হাঁটা এটা সহজ নয়, মোটেই সহজ বোধ্য নয়, সহজ কাজই নয়। তাহলে আকাশে হাঁটার অর্থ হলো হচ্ছে ডিলিউশন, ওয়াকিং এয়ার ওয়াক্স, এর অর্থ হলো যে মাটি ছাড়া হাঁটা, কোনো সাহায্য ছাড়া হাঁটা, মানে ভীষণ কষ্ট, ভীষণ টাফ। এই সমস্ত রুব্রিকগুলি তার পরিবারের জন্য এবং তার জীবনে আরো অগ্রগতির জন্য যে কোনো কঠোর পরিশ্রম করেছেন তা নির্দেশ করানো হয়। ভীষণ কঠোর পরিশ্রম সে করে এসেছে। তিনি তাদের সুরক্ষার জন্য এবং তার সামর্থ্যের বাইরেও গিয়ে কাজ করেছেন তিনি, যাতে বাড়িটি তার স্থির থাকে, তার ফ্যামিলি যাতে ব্যালেন্স থাকে। কিন্তু যখন তিনি সাফল্য অর্জনের অবস্থায় পৌঁছান
তখন তিনি অনুভব করেন যে জিনিসগুলো তার নাগালের সব বাইরে চলে যাচ্ছে। তিনি কখনোই সন্তুষ্ট হন না, এবং কখনো তার কাজ সম্পূর্ণ হয় না। delusion, hearing object moving, helplessness feeling of, কোনো বস্তুর নড়াচড়া শোনা, এটা ডিলিউশন, যে নড়াচড়া তার কাছে এমন কিছু শুনতে পায় যা তার দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। সে খুব অসহায় বোধ করে যে তার লক্ষ্য অর্জন করতে পারছে না এবং এটি তার নাগালের মধ্যে নেই। হেল্পলেসনেস ফিলিং, অসহায়তার একটা অনুভূতি। তার নির্ভরশীলদের সুরক্ষিত করার জন্য, যে লক্ষ্য অর্জনের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে দেখে, অন্যরা তাকে সাহায্য না করে কেবল তার দিকে তাকায় এবং বরং তার কঠিন পরিশ্রমকে তারা উপহাস করে। তার মনে হয় যেন তারা কোনো সাহায্য না করেই তাকে উপহাস করছে। delusion, dead person sees, delusion laugh and mocked at being, বিভ্রান্ত সে মৃত ব্যক্তি দেখে বিভ্রান্তি উপহাস করা এবং উপহাস করা থাকা। তার মনে হয় যেন তার হাতে থাকা কাজটি তার সামর্থ্যের বাইরে। সে একই অর্জনের জন্য কঠোর সংগ্রাম করে এবং একই কাজ করার জন্য তার পুরো যৌবনকে সে আপোস করে দেয়। পরীক লিখেছেন যে যে সমস্ত তরুণ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং মানসিক এবং শারীরিকভাবে অতিরিক্ত চাপের শিকার হয়, তাদের মধ্যে ফসফরিক অ্যাসিডের ক্রিয়ার জন্য একটা অনুকূল মাটি পাওয়া যায়। এতে কি হয়, সে হতাশ হয় না, সে এটাকে নিজের মতো করে নেয়, কাজ চালিয়ে যায়। সে একটু সতর্ক হয় যাতে তার ক্ষমতা শেষ না হয়ে যায় এবং সে তার সীমার মধ্যে তার পরিবারের জন্য সে কাজ করে। কশনস, ডিলিউশন, forehead she must look out under, কপাল তার অবশ্যই নিচের দিকে তাকাতে হবে। এটার মানে হলো সে তার কাছের মানুষদের জন্য তার কাজে সম্পূর্ণরূপে ডুবে যাওয়া। সে তার নিজের আনন্দ ভুলে যায়, কিন্তু যখন তার সম্পৃক্ততা নজরে আসে না বা তার প্রতিদান পায় না সে, তখন সে ভেঙে পড়ে। সে খুব উত্তেজিত হয়ে ওঠে, কারণ এত সম্পৃক্ততা এবং ত্যাগের পরেও অন্য প্রান্ত থেকে কোনো সম্পৃক্ত সে থাকে না। সে প্রথমে কিছুটা বিরক্ত হয়, কিন্তু যেহেতু সে তাদের সাথে জড়িত, তারা সবাই তার বাড়ির এবং তার প্রিয়জন, তাই খুব বিষণ্ণ হয়ে পড়ে। কয়শন আফটার অ্যাগ্রেভেশন, ইরিটেবিলিটি, কয়শন আফটার, স্যাডনেস, কয়শন আফটার। এই তিনটে রুব্রিক্স আমরা দেখি যে সম্পূর্ণ সে বিধ্বস্ত হয়ে পড়ে, এমন এক নীরবতার অবস্থায় চলে যায় যে তার জন্য সবকিছু হারিয়ে গেছে। স্নেহের ফাটল দেখা দেয় তার মধ্যে এবং এই সম্পর্কটা এখন টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। এইখানটায় থেকে একটা রুব্রিক্স, সেটা হচ্ছে হেমারেজ আফটার, ডেলিরিয়াম হেমারেজ আফটার, ইনস্যানিটি হেমারেজ আফটার। এইখানটা এই রক্তক্ষরণ হচ্ছে তার সম্পর্কের রক্তপাত। আমার যে সম্পর্ক, পরিবারের সঙ্গে যে ফাটল দেখা গেছে, সেই হ্যামারেজ টিকিয়ে রাখার রক্তপাত এটা। ফসফরিক অ্যাসিডের এই অসুস্থতা, যখন এই পরিবারের সঙ্গে তার সম্পর্কের একটা তিক্ততা শুরু হয়, সে তখন আস্তে আস্তে কি হয়, তার অসুস্থতার দিকের কারণ সে এখান থেকে শুরু করে দেয়। তখন তার এই এলিমেন্টস গুলো আমরা দেখতে পারি। Ailments from chaos, worries, ailments from death of loved ones, ailments from disappointment, ailments from embarrassment,
Elements from friendship deceived, grief prolonged, homesickness, love disappointment, mental shock, moral excitement, mortification, sexual excesses, and elements from rudeness of others. প্রিয়জনের মৃত্যু থেকে অসুস্থতা, বন্ধুদের মৃত্যুতে অসুস্থতা, মৃত্যু, বাবা মায়ের মৃত্যু, হতাশা থেকে অসুস্থতা, বিব্রত থেকে অসুস্থতা, বন্ধুত্ব থেকে অসুস্থতা, অসুস্থতা শোকে দীর্ঘায়িত করে, বাড়ির জন্য দুঃখ, প্রেমের কারণে হতাশ, অসুস্থতা, মানসিক ধাক্কা থেকে, সে তার নৈতিক উত্তেজনা থেকে উদ্ভূত অসুস্থতা, হতাশা থেকে, অতিরিক্ত সেক্সুয়াল এর থেকে তার অসুস্থতা, অন্যদের অভদ্রতা থেকেও অসুস্থতা। যদি আমরা রোগ সম্পর্কিত এই রুব্রিকগুলি সংযুক্ত করার চেষ্টা করি, তবে আমরা প্রতিকারটি এইরকম ভাবে পাই। কি সেটা হলো হোম প্লাস কেয়ার প্লাস লাভড ওয়ান প্লাস ফ্রেন্ডশিপ প্লাস মোরাল এক্সাইটমেন্ট প্লাস মর্টিফিকেশন। যত্ন, বাড়ি, প্রিয়জন, বন্ধুত্ব, নৈতিক উত্তেজনা, তারপরেই আসছে ক্ষোভ। এই শব্দগুলি তার পরিবেশের সাথে এবং এই প্রতিকারের নিবিড় সম্পর্কতা নির্দিষ্ট করে। অর্থাৎ তার চারপাশে সবাই তার বাড়ির মতো এবং তারা তার নিজেদের পরিবারের মতো, যাদের সাথে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঘর হলো এখানে একটা সুখ। এই মানুষগুলোর যত্ন নেওয়ার জন্য সব কিছুর সাথে সে আপোষ করে, এমনকি হতাশার স্তরেও। কিন্তু যখন এই মানুষগুলো তার অনুভূতির প্রতিদান দেয় না, তখন এই সম্পর্ক নষ্ট করার জন্য সে কাজ করে। তখন সে অসুস্থ হতে শুরু করে এবং অসুস্থতা তার তখন শুরু হয়েই যায়। যখন একজন মানুষ অসুস্থ হয়, তখন তার সাহায্যের জন্য, তার যত্ন নেওয়ার জন্য কারোর প্রয়োজন হয়। কিন্তু এই অ্যাসিড ফসের সমস্যা হলো, সে তার অসুস্থতাগুলো বাড়ির কারোর সাথে ভাগ করে না, এমনকি বাইরের কারোর সাথেও না। কারণ যাদের সাথে সে জড়িত ছিল তারাই তাকে প্রতারণা করেছে এবং তার সম্পর্ক ভেঙে গেছে। আশেপাশের অন্যরা এখন তার দুর্বলতার দিকে তাকাচ্ছে যাতে সে বিব্রত হয়। তখন কি আসে? অ্যাগ্রেভেশন ইন রুম। এর আগে সে হোম সিকনেস ছিল। দেখুন, প্রথমে সে হোম সিকনেস ছিল, ঘরকে ভালোবাসতো। এখন যখন সে পুরোপুরি রোগে আক্রান্ত হয়ে গেল, অসুস্থতার দিকে চলে গেল, তখন কি? তখন হলো সে নিজের ঘরের ভিতরে সে কিন্তু আর ভালো থাকছে না, অ্যাগ্রেভেশন হচ্ছে তার, সে সংবেদনশীল হয়ে ওঠে। তাহলে একটা ফেজে সে যেমন হোম সিকনেস ছিল, তারপর থেকে আবার অ্যাগ্রেভেশন ইন এ রুম হয়ে গেল সে। তাহলে যখন এই দুটি জিনিস আমরা দুটো পরবর্তী কনফ্লিক্ট করে এই রুব্রিক্স গুলো, তখন হলো যে তখন প্রথমটি হলো একটি হলো যে সঙ্গীত, প্রতিটি মানুষ শুনতে চায় এবং তার প্রিয় মানুষটি তার সান্নিধ্য ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয়টি হলো সংবেদনশীলতা, যা প্রতিটি সুর দ্বারা সহজেই প্রভাবিত হয় এবং এটি অন্যদের মনোভাব, অনুভূতি বা পরিস্থিতির প্রতি চরম সংবেদনশীল। এই কারণে এই রুব্রিক্সটা হয়েছে যে warm room aggravation, sensitive music to stitches in ear and head from every note। তার মিউজিকের সমস্ত নোট, সমস্ত তার ভীষণ এক্সাইটেড। এই সময় সে কি করে? এই সময় সে ওয়াকিং এয়ার ইন ওপেন অ্যাগ্রেভেশন
discouraged air in open aggravation. সে একটা সময় এই সংবেদনশীলতা এতটাই যে তার মুহূর্তে খুব আরাম ছিল, উপভোগ করছিল, তার মতামতেই সে পছন্দ করে না। এখন সে খোলা আকাশে হাঁটা তার বাড়ে এবং সে নিরুৎসাহী হয়ে পড়ে খোলা আকাশে। এখন কারো কাছে কিছু শেয়ার করে না সে, এমনকি যারা তার আগে খুব কাছে ছিল তাদের সাথেও না। স্যাডনেস ইন ওপেন এয়ার, স্যাডনেস ওয়াকিং এয়ার ইন ওপেন। এই জায়গায় দেখুন আস্তে আস্তে সে দুঃখের একটা জায়গায় চলে আসছে। যখন সে হতাশ করেছে যারা, যখন তাদের সাথে থাকতে থাকতে সে আর খুশি বোধ করে না, তখন কি হয়? স্যাডনেস ওয়ার ওপেন, দুঃখের বাতাস থাকে চারিদিকে। যখন সে হাঁটে খোলা বাতাসে তখন সে দুঃখিত থাকে। সে বাইরের লোকদের পাশাপাশি তার কাছের মানুষদেরও আস্তে আস্তে এড়িয়ে চলার চেষ্টা করে, কারণ সে মনে করে যে তারা তাকে এমন কিছু পরামর্শ দিয়ে আরো বিরক্তি করেছে যা বাস্তবায়ন করতে পারে। এই সময় কি হয়? এই সময় হয় ইটিং অ্যাগ্রেভেশন। সে খেতে রিফিউজ টু ইট, ইটিং রিফিউজ টু ইট, company aversion to desire for solitude, company aversion to alone a male when, যে জীবনে কেউ না থাকলে সে সব সময় তার সমস্যা নিয়ে ভাবে, তার সাথে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, কেন ঘটেছিল। সে কখনো এমনটি করার ইচ্ছাও করেনি, কেন অন্যরা তাকে বুঝতে পারেনি। তার কাছের এবং প্রিয়জনদের সাথে তার সম্পূর্ণ সম্পৃক্ততা থাকা সত্ত্বেও কেউ তার উদ্দেশ্যে এমন অনুভূতি বুঝতে পারেনি এবং তাকে সমর্থনও করেনি। অতীতের এই অপ্রীতিকর ঘটনার উপরে তার হতাশ। dwells past disagreeable occurrence on disappointments on। এই রুব্রিকে দেখুন dwells past disagreeable occurrence নামে এই যে প্রায় 72 রেমেডি আছে, কিন্তু যখন dwells disagreeable occurrence on disappointments যখন থাকে সাবরুব্রিক সেটা, এখানে কিন্তু কেবলমাত্র ফসফরিক অ্যাসিডই থাকে। তো দ্বিমত পোষণের অর্থ হলো যে এখানে মতামত অন্যদের থেকে ভিন্ন হতে পারে। অতএব রুব্রিক বলতে গেলে বোঝায় যে ব্যক্তি সর্বদা অতীতে ঘটে যাওয়া এমন কিছু নিয়ে ভাবতে থাকে যার সাথে সে কখনোই একমত হয়নি, অথবা অন্য কারো মতামত তার ফেভারে ছিল না। এখানেই ফসফরিক অ্যাসিড একমাত্র রেমেডি, যেখানে হতাশার অবস্থায় থাকে। কারণ তিনি অন্যদের এই বিষয়ে সে তার ফ্যামিলির সবাইকে সে একমত করার চেষ্টা করেছেন, কিন্তু এই অবস্থার সম্পৃক্ততা সে সহানুভূতি কারোর কাছ থেকে তেমন পায়নি, কারণ লোকেরা হয়তো তার উদ্দেশ্যটা ঠিক বুঝতে পারেনি বা সে কারণে সে হতাশায় পড়েছিলেন। তো ডোয়েলস হতাশা, এই রুব্রিক্সে আমরা ডোয়েলস ডিসঅ্যাপয়েন্টমেন্টস অন, এই জায়গায় আর একটা রুব্রিক্স আছে অ্যাবজর্ব বিকাম অফ হিম অ্যান্ড অ্যাজ টু হোয়াট উড, যে ফসফরিক অ্যাসিড কি হয় ডোয়েলস হতাশা। এটা হচ্ছে আমাদের দুটো মেডিসিন থাকে, একমাত্র হচ্ছে নাম্বার 1 নেট্রামিউর অ্যান্ড ফসফরিক অ্যাসিড। নেট্রামিউরের হতাশার এই জায়গায় আপনারা একটু একটু জেনে নেবেন। নেট্রামিউর হতাশা কারণ তার মর্যাদাটা ক্ষুণ্ণ হয়েছে। সম্পর্কের সময় যখন সে রিলেশনে থাকে এবং সম্পর্কে জড়ানোর পরে নেট্রামিউর খুব আনন্দ বোধ করে, কারণ সে মনে করে যে সে জীবনে যা চেয়েছিল
সে তা পেয়ে গেছে। কিন্তু যখন তার দুর্বলতার জায়গাটি তার সঙ্গী দেখে, তখন সে ক্রোধে ফেটে পড়ে এবং এই ক্রোধের সাথে সে একটা প্রতিক্রিয়া দেখায়। কিন্তু তার বিবেকটা জেগে ওঠে সঙ্গে সঙ্গে এবং সে নিজেকে তখন ক্লোজ বন্ধ করে দেয় এবং সে ভাবতে শুরু করে ভবিষ্যতে তার কি হবে। কিন্তু ফসফরিক অ্যাসিডের হতাশা হচ্ছে সেই কারণে যে অন্যরা তার ইঙ্গিতের প্রতিদান দেয়নি, তার যে জায়গাটা ছিল তার প্রতিদান অন্যরা দেয়নি এবং তাদের হস্তক্ষেপ তার অবস্থাকে আরো জটিল করে তুলেছে এবং সে নিজেকে বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেছে। এই জায়গায় একটা রুব্রিক্স আছে, indifference, dead to him everything seems, indifference everything to, indifference life to affair of life, indifference sadness with। যে তার কাছে উদাসীনতা, মৃত্যু সবকিছুই মনে হয়, উদাসীনতা সবকিছুর প্রতি, জীবনের প্রতি উদাসীন, সে জীবনের বিষয়গুলির প্রতি উদাসীন, উদাসীনতার সাথে সাথে দুঃখ সুখ উদাসীনতার। তাহলে জীবন এবং পরিবেশের প্রতি সম্পূর্ণ উদাসীনতার অবস্থায়ও অন্যদের সাথে এখনো কিছুটা তার সংযুক্তি রয়েছে, কিন্তু সে আশঙ্কা করে যে যদি তারা আবার তার জড়িত করার ফেলে এবং তাতে সে ধ্বংসাত্মক হয়ে যাবে। এই জায়গায় fear touch of being, fear touch of being, fear happen something will। এই সময় সে ভয় করে যে কিছু একটা হবে, তবু সে সতর্ক হয়ে যায় এবং সে সক্রিয় হওয়ার চেষ্টা করে, কারণ এই আশঙ্কায় যে এই অবস্থায় বেশিক্ষণ থাকলে কিছু ঘটতে পারে। কিন্তু আগের ব্যস্ততার কারণে সে তার শারীরিক ক্লান্তি এতটাই তীব্র যে আর সক্রিয় হতে সে ব্যর্থ হয়। তখন কি হয়? ফিয়ার ড্রাইভিং হিম ফ্রম প্লেস টু প্লেস, ফিয়ার ডেথ অফ সিটিং অ্যাগ্রাভেশন, prostration of mind, care, prostration of mind followed by weakness and physical। এই জায়গায় আমরা দেখি প্রস্টেশনের prostration of mind cares from, এইটা তিনটে আমরা মেডিসিন পাই, একটা হচ্ছে ককুলাস ইন্ডিকাস, একটা হচ্ছে পিট্রিক অ্যাসিড এন্ড একটা হচ্ছে ফসফোরিক অ্যাসিড। ককুলাস ইন্ডিকাসে আমরা দেখি যে অতিরিক্ত স্তন্যপানের কারণে তার প্রস্টেশন চলে আসে, ক্লান্তি এবং সে একটা ধুয়ে যাওয়ার অনুভূতি, এক্ষেত্রে থেকে পিট্রিক অ্যাসিডে। ফসফরিক অ্যাসিডে খুব কাছাকাছি, কিন্তু কারণটি ভিন্ন। ফসফরিক অ্যাসিড কি হয় যে এই ব্যক্তি জীবন উপভোগ করে, কারণ সে পিট্রিক অ্যাসিডে কি হয়, পিট্রিক অ্যাসিডে হয় যে এ ব্যক্তি, পিট্রিক অ্যাসিডের ব্যক্তি মনে করে যে সে জীবনকে উপভোগ করে, কারণ সে মনে করে যে তার সবচেয়ে সুন্দরী মহিলাদের সাথে সম্পর্ক স্থাপন করার এবং জীবনের সমস্ত সুন্দর জিনিস উপভোগ করার ক্ষমতা আছে। এবং এই রেমিডিতে আমরা একটা রুব্রিক্স দেখি, খুবই সাংঘাতিক একটা রুব্রিক্স। delusions cloud reach the clouds, he seems to arms, face, tongue and fourth part of brain seems to reach to the clouds। সিঙ্গেল রেমিডি, পিট্রিক অ্যাসিড। এখানে কি যে আমরা বাহু, মুখ, জিহ্বার কাজ জানি আমরা সবাই। বাহু কি করে? বাহুকে কাউকে কাছে আনতে সাহায্য করে, তার ধরে রাখার জন্য প্রসারিত হয়। মুখ অন্যদের আকর্ষণ করে, জিহ্বা আমাদের ইন্দ্রিয় শিখের জন্য হয়। অগ্রমস্তিষ্কের কাজ হলো আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং প্রজনন করা। তাহলে কাজ, ঘুম, আবেগপ্রবণ প্রকাশ
এই রুব্রিকের অর্থ হলো পিক্রিক অ্যাসিড যে নিজেকে এতটাই শক্তিশালী এবং সক্রিয় মনে করে যে সে কারোর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে এবং এর ফলে সে জীবনকে চরমভাবে উপভোগ করে। এই অনুভূতির সমর্থন করার জন্য যৌন বাড়াবাড়ির কয়েকটা রুব্রিক্স আছে। কি কি রুব্রিক্স? রুব্রিক্স গুলো হলো ডিলিউশন, এনলার্জ, এক্সট্যাসি, অ্যামোরাস, ইনস্যানিটি, ইরোটিক, লিউডনেস, অবসেন্স, লিউড, থট, সেক্সুয়াল। কিন্তু এই প্রতিকারে আমরা সহবাসের কোনো সূত্র নেই। এর অর্থ হলো এইটা কেবল সম্পর্ককে উপভোগ করে, কিন্তু কখনো এতে জড়িত হয় না। অতিরিক্ত যৌন কার্যকলাপের কারণে সে ক্লান্ত হয়ে পড়ে এবং তার যৌন শক্তি দিন দিন ক্ষয়প্রাপ্ত হয়। যৌন দুর্বলতা, পুরুষত্বহীনতা, নিজের খিটখিটে মেজাজ, নিজের যত্ন নেওয়ার কারণে সে ক্লান্তি আসে এবং সে একটা প্রস্টেশনের দিকে পিক্রিক অ্যাসিড প্রস্টেশন খুব তাড়াতাড়ি হয় এবং তার কারণ তার নিজের কার্যকলাপ ছাড়া সে অন্য কিছু করার তার ইচ্ছা শক্তি অভাব থাকে। সংক্ষেপে বলতে গেলে পিক্রিক অ্যাসিড তার নিজের আনন্দ প্রয়োজনের জন্য কাজ করে। আত্মতৃপ্তির লক্ষ্য পূরণের জন্য যে কোনো কিছু অর্জনের জন্য সে চেষ্টা করে। যখন সে নিজের সাথে অতিরিক্ত জড়িত থাকার কারণে ব্যর্থ হয়, কারণ তার জীবনে অন্য কোনো সাথে কারো সংযুক্তি থাকে না, তখন সে অসুস্থ হয়ে পড়ে এবং তার ব্যক্তিগত জীবনের কোনো কিছুই কারোর সাথে ভাগ করে নিতে চায় না, যতই সে কাছের মানুষ হোক না কেন। আমরা মোটামুটি লাস্ট এতেই চলে এসেছি। যে পিক্রিক অ্যাসিড তার প্রস্টেশন অত্যধিক, কারণ তার তীব্রভাবে শক্তি পুনরুদ্ধার করছে, ইচ্ছা শক্তি দুর্বলতা, সে সম্পূর্ণ ব্যর্থ হয়। আচ্ছা, কিন্তু ফসফরিক অ্যাসিডে আমরা কি দেখি? ফসফরিক অ্যাসিডে দেখি এটা পিক্রিক অ্যাসিড থেকে সম্পূর্ণ একটা আলাদা। তার জীবন কি? তার জীবন হলো তার পরিবার, তার বাড়ি, তার সন্তান এবং তাদের যত্নের চারপাশের যেটা আবর্তিত হয় সেটাই তার পরিবার। ফসফরিক অ্যাসিডে আমরা প্রস্টেশন অন্যদের যত্ন নেওয়ার জন্য, যেখানে পিক্রিক অ্যাসিড নিজের যত্ন নেওয়ার জন্য, যাতে সে আবার জীবনটা উপভোগ করে তুলতে পারে। এই জায়গায় কিন্তু একটা বড় ডিফারেন্সিয়েট ফসফরিক অ্যাসিডের সঙ্গে পিক্রিক অ্যাসিডের। এবং দিন দিন ফসফরিক অ্যাসিডের শক্তির মাত্রা কমে যাওয়ার সাথে সাথে তার আরো আশঙ্কা করে যে এখন কিছু ঘটতে পারে এবং সবকিছুই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। ফিয়ার, ডেথ অফ, ফ্যাটাল এন্ড, ডিজিজ অফ। রোগ এমন একটি জিনিস যেখানে স্বাস্থ্য অস্বাভাবিকভাবে কাজ করে, কিন্তু সঠিক সময়ে সঠিক দিকে যত্ন নিলে তার দুর্বলতা মেরামত করা সম্ভব হয়। কিন্তু ফসফরিক অ্যাসিড চায় না যে অন্য ওরা তাকে তার অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করুক, এবং সে কারণে সে তার করার মতো যথেষ্ট সক্ষমও নয়। তাই সে ভয়াবহ পরিণতির একটা আশঙ্কা করে যে সে নিজেকে সম্পূর্ণরূপে আস্তে আস্তে বন্ধ করে দেয় এবং এই পরিস্থিতি থেকে সে কিভাবে নিজেকে বেরিয়ে আসবে সে সম্পর্কে কোনো বহিরাগত হস্তক্ষেপ সে চায় না। সে চায় কোনো বহিরাগত হস্তক্ষেপ না করার, এবং সে চায় সে অসুস্থতা এবং উদ্বিগ্ন চিন্তাভাবনার অবস্থায় আস্তে আস্তে চলে যায়। রুব্রিক্স: ব্রুডিং disappointment over, brooding condition over once, brooding corner, brooding moping in a, brooding disease over his। কিন্তু তার মন সম্পূর্ণরূপে অবশ হয়ে যাওয়ার ইতিবাচক কিছু বেরিয়ে আসে না এবং সে অসুস্থতা অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, পরিস্থিতির বিরুদ্ধে কাজ করার জন্য শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েন। যদিও কিছু কার্যকলাপ আছে, তবু এখন সে মারাত্মক অবস্থায় পড়েছে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট তা নয়। ডিলিউশন, ক্রাস্ট, ব্রেথ গোজ ক্রাস্ট বাই দ্য। এবং সে উত্তর দেওয়ার পর দ্রুত স্তব্ধতা ফিরে আসে। সে পরিস্থিতির সাথে কাছে নতি স্বীকার করে, কারণ তার আর সংকট থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই।
সে হতাশাকে মেনে নেওয়ার মতো অবস্থায় চলে যায় এবং অন্যদের সাহায্য করার সুযোগ না দিয়ে সম্পূর্ণরূপে হাল ছেড়ে দেয়। তাহলে answering, reflecting long, yielding disposition, resignation, unconsciousness, without snoring, eyes being closed with. শেষের রুব্রিকটি দেখুন, ফসফরিক অ্যাসিডের যখন শেষ পর্যায়ে ইঙ্গিত দেয় সে কিভাবে নিজেকে বাইরের পরিবেশ থেকে সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন করে দেয়, অজ্ঞান হয়ে যায়। সে অন্যদের জন্য প্রবেশ পথ একদম বন্ধ করে দেয়। সে গভীর ঘুমে তলিয়ে যায় কিন্তু নাক ডাকে না, কারণ নাক ডাকার শব্দ শুনে অন্যরা তাকে পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য কাছে আসতে পারে, সেই কারণে সে নাকও ডাকে না। তাহলে বাদামের খোসার মতো ফসফরিক অ্যাসিড যুক্ত ব্যক্তি তার পরিবারের সদস্যদের প্রতি খুব অনুরক্ত থাকে, যাদের জন্য সে খুব দায়ী বোধ করে, কিন্তু একই সাথে তার নিজস্ব চাহিদাও থাকে। কিছুক্ষণের জন্য সে দূরে চলে যায় উপভোগ করার জন্য তার নিজের লাইফকে, তবে সেখান থেকে তার বিবেক আবার তাকে ঘরে ফিরিয়ে আনে। তার পরিবারের অবস্থা উন্নতি করার জন্য সে প্রচন্ড প্রচেষ্টা করে এবং প্রচন্ড প্রচেষ্টা সত্ত্বেও সে করতে তা ব্যর্থ হয় এবং এই তীব্র কার্যকলাপ তাকে অবনমিত করে ফেলে। সে নিজেকে বন্ধ করে দেয় এবং নিজেই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। সে চায় না যে অন্যরা তাকে কেউ সাহায্য করুক, কারণ তারা ইতিমধ্যেই তাকে প্রতারিত করেছে এবং শেষ পর্যন্ত সে সফল হয় না এবং সে হতাশার অবস্থায় সে আত্মসমর্পণ করে। থ্যাংক ইউ।